আমার একটা নিবেদন আছে। বলো শুনি। মহারাজ, আমি কিছুদিনের জন্য এই কৃষ্ণনগর ছেড়ে বাইরে যাব, বিদেশে। বিদেশ? বাহ, খুব ভালো খবর। কিন্তু কেন বৈজ্ঞানিক? গোপাল, ওই বিদেশ থেকে বিজ্ঞান নিয়ে আলোচনা করার জন্য আমাকে ডেকেছে। আমার আবিষ্কার নিয়ে বিদেশে একেবারে শোরগোল পড়ে গেছে গো। বিদেশের ওই বিজ্ঞান সংস্থা আমাকে আমার আবিষ্কারের জন্য কিছু অর্থ সাহায্য করবে। বাহ, তুমি তো কৃষ্ণনগরের গর্ব। হ্যাঁ, তোমার জন্য তো কৃষ্ণনগরের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আমি সেখান থেকে যা অর্থ পাবো তা রাজকোষে দেব। আমাদের রাজকোষের অবস্থা তো আমি জানি মহারাজ। ধন্য ধন্য বিজ্ঞানী। তোমার মতো করে সবাই যদি এই দেশের কথা ভাবতো তাহলে কত ভালো হতো বলো তো। তা বিজ্ঞানী, তুমি কবে যাবে? কাল সকালে মহারাজ, কাল সকালে প্রথম ফেরিতে আমি যাব। গোপাল, তোমার সাথে আমার কিছু একান্ত কথা আছে। সবার শেষ হলে তোমাকে কিছু দায়িত্ব দেব। আপনার কাজে লাগতে পেরে নিজেকে ধন্য মনে করব বিজ্ঞানী। বাবা, খুব যে ভাব। হ্যাঁ, কি মন্ত্র দেবে কে জানে, তবে জানতে হবে। এইভাবে মাথায় হাত দিয়ে বসে থাকলে কিছু হবে? বীজ ধান না কিনলে চাষ করবে কি করে? তাই তো ভাবছি, এবার যে এইরকম অবস্থায় পড়বো ভাবিনি গো। গোপাল দাদার কাছে একবার চেয়ে দেখো না। উনি তো মাঝে মধ্যেই আমাদের সাহায্য করেন, কিন্তু এত বেশি টাকা গোপাল দাদা কোথায় পাবে? তবু তবু আজ একবার বলে দেখো, রাজবাড়ি থেকে ফেরার পথে গোপাল দাদার সাথে দেখা করব। বলুন বিজ্ঞানী, কি বলবেন বলেছিলেন? গোপাল, আমি কাল খুব সকালে চলে যাব, তাই আজকেই তোমার সাথে আপাতত শেষ দেখা। গোপাল, তুমি জানো আমার এই পরীক্ষা কেন্দ্রের উপরে কতজনের নজর রয়েছে। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারি না। তোমার কাজ হলো প্রতিদিন একবার নিয়ম করে একটু দেখাশোনা করা, এই আর কি। বিজ্ঞানী, আমার সব বিষয় সম্পর্কে জানবার খুব আগ্রহ, তাই আমি আপনার এই পরীক্ষা কেন্দ্রে এসে অনেক কিছু জানবো। আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষের কাছ থেকে একটু একটু করে জেনে জেনে আমার জানার পরিধি আমি বাড়িয়ে নিচ্ছি। তুমি ধন্য গোপাল, ধন্য। তোমার এই সততার জন্য আমি তোমাকে এত ভালোবাসি। এই নাও ঘরের চাবি, সাবধানে রেখো। আসি। আপনার এই পরীক্ষা কেন্দ্র সম্মানের সাথে রক্ষা করব বিজ্ঞানী। আজ এত দেরি হলো? পুটির বাবা তোমার জন্য অপেক্ষা করতে করতে চলে গেল। মুটির বাবা এসেছিল কেন? এত কিছু বললো না গো। যাই, একটু পুটিদের বাড়ি থেকে ঘুরে আসি, কি দরকার পড়লো দেখি। এই তো এলে, কাল সকালে না হয়ে যাবে? না গো গিন্নি, কেউ বাড়ি বয়ে এসেছিল, নিশ্চয়ই খুব প্রয়োজন। আমি যাবো আর আসবো। ও, পুটি, পুটি। পুটি তো ঘুমিয়ে পড়েছে, ডেকে দেবো? না না, ওই পুটির বাবা আমার সাথে দেখা করতে গিয়েছিল, তাই ভাবলাম কোনো বিপদ আপদ হলো নাকি। গোপাল দাদা, বীজ ধান কেনার পয়সা নেই, আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? এই রে, আমার তো হাত একদম খালি, মাসের শেষ। হাতে থাকলে তো আমাকে দ্বিতীয়বার বলতে হতো না। সেটা আমি জানি, তোমার কাছে যখনই চেয়েছি তখনই পেয়েছি। তোমার কাছে থাকলে তুমি দিতে, এইটুকু আমি জানি। আচ্ছা দাঁড়াও, ঠিক আছে, আমি দেখছি মহারাজকে বলে যদি কিছু পাওয়া যায়। ঘাবড়িও না, ঘাবড়িও না। হ্যাঁ, আসি। এই কৃষ্ণনগরে বুদ্ধিমান লোক হলো তিনজন, আমি, বিজ্ঞানী আর এই গোপাল। তাই এতদিন আমার যাবতীয় ফন্দিফিকি নষ্ট হয়েছে গোপালের সাথে লেজুর ওই বিজ্ঞানী ছিল বলে। কাল থেকে গোপাল একা, কাল থেকে লড়াইটা হবে শেয়ানে শেয়ানে, আর বিজ্ঞানী না থাকাটা আমাকে কাজে লাগাতে হবে, বুঝলি? রাতে পরিকল্পনা করছি, আর সেই পরিকল্পনা সফল করার জন্যে আমার চাই দুটো শক্তপোক্ত বলশালী লোক, আর তাদেরকে জোগাড় করে আনার দায়িত্ব হলো তোদের। ঠিক আছে মন্ত্রী মশাই, আমরা আপনার কথা মতো দুটো লোক এনে দেব, তারা আপনার হয়ে কাজ করবে। ঠিক আছে,
তাহলে তোরা এখন আয়, কালকে লোক দুটোকে নিয়ে এসে আমার সাথে দেখা করার। ঠিক আছে মন্ত্রী মশাই। বিজ্ঞানী সকালে বিদেশে চলে গেছে পুরস্কার আনতে। এটা আমাদের কত বড় আনন্দের খবর। মহারাজ, আনন্দের মাঝে একটা খারাপ খবর আছে। এই খরাতে চাষিদের খুব ক্ষতি হয়েছে। বীজ ধান কেনার পয়সা নেই। বলছিলাম যে ওই রাজকোষ থেকে কিছু অর্থ কি বরাদ্দ করা যায়? দেখো গোপাল, রাজকোষ শূন্য, কিভাবে কি হবে ঠিক বুঝতেও পারছি না। তোমার কথা শুনে না আমার খুব কষ্ট হচ্ছে গোপাল। এই তো সুযোগ, হ্যাঁ, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। হ্যাঁ, এই খরা আমায় নড়া ধরে দাঁড় করিয়ে দেবে। গোপাল, আমি দেখছি কিভাবে এই সমস্যা থেকে আমার রাজ্যের প্রজাদের আমি বার করে নিয়ে আসতে পারি। নবাব বাহাদুরকে কি খবর পাঠানো যায়? আমিও তাই দেখছি। কাল দুধ পাঠাই, দেখি নবাব আপৎকালীন ব্যবস্থার জন্য কিছু ঋণ দিতে পারেন কিনা। প্রহরী, দুধকে খবর পাঠাও, দেখি নবাব বাহাদুর কি বলেন। এই যে নবাব বাহাদুর যদি মহারাজকে সাহায্য করে, তবে আমার পরিকল্পনা একগাল মাছি। না 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 না, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে, কিন্তু করবোটা কি সেটাই তো বুঝতে পারছি না। আমি আগ বাড়িয়ে কিছু বলতে গেলেই গোপাল ঠিক ধরে নেবে। দেখি কিছু একটা উপায় তো করতে হবে। দুধ, তুমি কাল সকালে মুর্শিদাবাদ যাবে আমার একটা বার্তা নিয়ে। মন্ত্রী, দুধকে তুমি বুঝিয়ে দাও আর চিঠিটাও লিখে দাও। এই তো সুযোগ এসেছে। মহারাজ নিজে হাতে সুযোগ করে দিলেন। দূত, তোমাকে মুর্শিদাবাদ যেতে হবে। নবাবকে জানাতে হবে আমাদের রাজ্যে খরাতে খুব ক্ষতি হয়েছে, আমাদের কিছু অর্থ সাহায্য লাগবে, রাজকোষ শূন্য, ঋণ লাগবে। মহারাজ, আমি আপনার হয়ে পত্র লিখে দিচ্ছি, আপনি শুধু সই করে দেবেন। ঠিক আছে, ঠিক আছে। আমাদের মন্ত্রীমশাই কাজের লোক চেয়েছেন। তোমাদের এই কৃষ্ণনগরে কেউ চেনে না, সুতরাং তোমরাই কাজটা ঠিকঠাক করতে পারবে। এখন তোমরা আমার সাথে ওই মন্ত্রীমশাইয়ের বাড়ি চলো, বাকি কথা ওই মন্ত্রীমশাই বলবে। ঠিক আছে, চলো ঘটাদা, পয়সা কড়ি ঠিকঠাক পাওয়া যাবে তো? ও নিয়ে তুমি একদম ভেবো না। ঠিক আছে, তোমাদের সাথে এই আমাদের প্রথম কাজ, দেখো শেষ কাজ যেন না হয়। আমাদের নাম কি জানো তো? ষণ্ড আর পাষণ্ড। যদি দেখি বেচাল, করবো লন্ড ভণ্ড। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই। আয় আয় আয়, কেউ দেখেনি তো? না 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 না, কেউ দেখেনি। এই বটা কই? বটার ধুম জ্বর, শুয়ে আছে। মন্ত্রীমশাই, এই যে আপনি ওই বলেছিলেন সেই মতো লোক এনেছি। কাজটা পারবে তো? পাঁচিল ভাঙা থেকে আঁচিল তোলা সব আমাদের বাঁ হাতের খেলা। পয়সা পেলেই শুরু কাজ, হাত চালালেই শুরু নাচ। এ বাবা, এরা দেখি আমাদের সভাকবির মতো কথা বলে ছন্দ মিলিয়ে। কাজও করি ছন্দ মিলিয়ে। কেউ যদি না খেতে চায় তাকে খাওয়াবো গিলিয়ে। একটা ছোট্ট কাজ করে দেখাও দেখি। কত ছোট্ট বলুন দেখি? কাল সকালে দুধ মুর্শিদাবাদ যাবে, তোমরা দুজন এমন কিছু করবে যাতে করে ও না যেতে পারে। বেশি বাড়াবাড়ি না, হ্যাঁ? শুধু একটু দেব ছুঁয়ে। দুধ পড়বে ভুঁয়ে। ঘটা তোমাদের দুধকে চিনিয়ে দেবে। তাহলে ঘটা, কাল সকালবেলা শুরু আমাদের খেলা। এই দুই গাছে বাঁধলাম দড়ি, দেব শুধু টান। দুধ মশাই পড়ে গিয়ে দেবে পিঠ টান। এই কেউ আসছে, এই লুকিয়ে পড়, লুকিয়ে পড়। ওরে বাবা রে, ও ও পুটির মা, বাড়ি আছো?
ওমা কি সৌভাগ্য! মন্ত্রীমশাই আমাদের বাড়ি। আহা, এত উত্তেজিত হবার কি আছে? শোন, তোদের খুব কষ্ট, গোপালের কাছে সব শুনেছি। শোন, আমার কাছে আয়, আমি তোর বীজ ধান কেনার পয়সা দিয়ে দেব। সত্যি বলছেন? আমি মিথ্যে বলার লোক নয় পুঁটির মা। শোন, বাড়ি আয়, টাকা নিয়ে যা। গোপাল মহারাজকে সবার কথা বলছিল, আমি দেখছি কি করে কি করা যায়। ভুলিস না, বাড়ি আসে টাকা নিয়ে যাস, আর তোর খুশি মতো যখন ইচ্ছে শোধ দিস। আপনাকে আপনাকে কি বলে ধন্যবাদ দেবো মন্ত্রীমশাই, আমি বুঝতে পারছি না। তোদের তোদের কান্না দেখে আমারও কান্না পেয়ে যাচ্ছে রে। আর আমাকে আমাকে আর কাঁদাস না রে। বাবা, কত জিনিস, কত আবিষ্কার! দেখি, হ্যাঁ, আতস কাঁচ। বাবা, এর গুণাগুণ সব লেখা আছে। দেখি তো বইটাতে কি লেখা আছে। এই কাঁচের মধ্যে দিয়ে ছোট জিনিসকে বড় দেখায়। দেখি তো, ওরে বাবা, কি বড় লাগছে জিনিসগুলো। এটা নিয়ে যাব, বাচ্চাগুলোকে দেখাবো, ওরা খুব মজা পাবে। আর কি লিখেছে দেখি। হ্যাঁ, সূর্যের আলোকে এক বিন্দুতে রাখলে এটা তাপ উৎপন্ন করে। ওরে বাবা, তাই নাকি? বাইরে কি দেখবো, দেখি তো। বাহ, উল্টে পুটিরা এটা দেখে খুব খুশি হবে। এটাকে কিছুদিন আমার কাছে রাখি। গোপাল, সর্বনাশ হয়েছে। এই দেখো দেখো, দুধের কি হাল হয়েছে। এ কি, কে করেছে? জানি না গো গোপাল দাদা, জানি না, কিছু দেখিনি গো, কিভাবে যে পড়ে গেলাম। উফ উফ বাবা রে। ও ও নাও, তুমি বিশ্রাম নাও। তুমি বরং সুস্থ হও, তারপর দেখছি। ওর সুস্থ হতে হতে না আমি বড় লোক হয়ে যাব। তাহলে এবার কি হবে? দেখছি কাকে পাঠানো যায়। যাকেই পাঠান মহারাজ, সবারই হাল হবে বেহাল। শোন, এই নে, এই লাল পুঁটুলিতে 100 সোনার মোহর আছে। আপনি ভগবান মন্ত্রীমশাই। নে, এইবার এই কাগজটাতে সই করে দে। কাগজে সই? এই যে টাকাটা দিলাম, একটা কিছু তো আমার কাছে রাখবো। আরে তোর কিসের চিন্তা? বাড়িটা বন্ধক রাখছি না তো? ওরে না না, আমাকে দেখে কি তোর উদ্ঘর মনে হয়? আমি তো এই রাজ্যের মন্ত্রী, রাজার পর আমিই আছি। নে নে যা, কাল তাড়াতাড়ি বীজ ধান কিনে চাষাবাদ শুরু কর। তাহলে আমি এখন যাই। যাক বাবা, বীজ ধানটা কাল কিনে চাষটা শুরু করে দিই। ঠিক 1 বছরের মধ্যে সব শোধ করে দেবো। সর্বনাশ, এই টাকা নিয়ে চলে গেল, এবার কি হবে? মন্ত্রীমশাই, আমার সর্বনাশ হয়ে গেল, আপনার দেওয়া টাকা ছিনিয়ে নিয়ে গেল, এবার আমার কি হবে? এ কি, এখানে চোর? এ তো ভালো কথা না। দেখছি কাল রাজসভায় আমি এটা নিয়ে বলবো। তুমি শান্ত হয়ে বাড়ি যাও, আমি দেখছি। আয়। এবার কি খাবো? বাড়িতে কি বা খেতে দেবো? আপনার জিনিস এই নিন। আমাদেরটা এবার দিন। একেবারে নগদে, কাজ হলে একসাথে দিয়ে দেব। ধার বাকি একদম না, গুরু বলে গেছে। ঠিক আছে, তবে তাই হোক। কি গো পুটির বাবা, এভাবে বসে আছো কেন? কপাল গোপাল দাদা, মন্ত্রীমশাই আমাকে 100 মোহরের একটা পুঁটলি দিলেন বীজ ধান কেনার জন্য, সেটাও ছিনতাই হয়ে গেল। একটা করে বলো, কে টাকা দিয়েছে? মন্ত্রীমশাই। বাহ, তবে তো ভালো।
মন্ত্রীমশাই বদলে গেছেন তাহলে, কিন্তু ছিনতাই হলো কিভাবে? মন্ত্রীমশাই বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর গেছি, আচমকা দুজন বেশ সন্না মতন লোক আমার হাত থেকে মোহরের পুটলিটা নিয়ে চলে গেল। এবার মন্ত্রীমশাই ঋণ আমি শোধ করব কি করে? দেখছি, ওটা নিয়ে ভেবো না, বুঝিয়ে বলা যাবে কোন। তুমি এখন বাড়ি যাও, আমি মহারাজকে বিষয়টা জানাচ্ছি। যাও যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও। মহারাজ, আমাদের কৃষ্ণনগরে দুজন চোরের আবির্ভাব হয়েছে। তারা কাল পুঁটির বাবার কাছ থেকে মন্ত্রীমশাইয়ের দেওয়া মোহরের পুটলি ছিনতাই করে নিয়ে চলে গেছে। এবার কি হবে? ভাবনায় ভাবনায় কি দিন যাবে। গোপাল, কি করি বলো তো? একে রাজকোষ শূন্য, খরায় সব শেষ। এর মধ্যে যদি ছিনতাইবাজ এসে আমার গরিব প্রজাদের চুরি করে নিয়ে যায়, তবে তারা খাবেটা কি? না না না, এ আমি কিছুতেই বরদাস্ত করব না। কিছু একটা করতেই হবে। কিন্তু মন্ত্রীর আসতে এত দেরি হচ্ছে কেন? এই যে, তুমি কোথায় ছিলে বলো তো মন্ত্রী? কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে জানো? আমি সব জানি মহারাজ। কাল পুঁটির বাবা আমার কাছে এসেছিল। আমি বীজ ধান কেনার জন্যে ওকে 100 মোহর দিয়েছিলাম। কি করা যায় মন্ত্রীমশাই? এভাবে তো চলতে পারে না। গোপাল, আমি এটা নিয়ে খুব চিন্তিত। এদিকে ভোলা ময়রার বড় মেয়ের বিয়ে, হাতে টাকা নেই। আমি আবার কিছু টাকা দিয়ে এলাম। ধন্য ধন্য মন্ত্রী, আমি একসময় তোমাকে কত খারাপ কথা বলেছি। আজ মনটা সেজন্য খুব খারাপ লাগছে। সে তো দোষ করেছিলাম, তাই গালমন্দ করেছিলেন। আমাকেও ক্ষমা করে দিন মন্ত্রীমশাই, আমিও অনেক খারাপ কথা বলেছি। ভুলে গেছি সব গোপাল। এই মুহূর্তে আমাদের রাজ্য খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে চলছে। এখন পুরনো কিছু মনে করার সময় নেই। আমাদের একজোট হয়ে লড়তে হবে। আপনি ঠিক কথাই বলেছেন, আমাদের একসাথে একজোট হয়ে কাজ করতে হবে। ওই ছিনতাইবাজ লোক দুটোকে ধরতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কে তোমরা? কি করছো? এই লাল পুটুলি নিয়ে ভাগছি ভাই। তোমার কথা শোনার সময় নাই। একই মানে ওই লাল পুটুলি নিয়ে ভাবছো মানে? ওটা আমার মেয়ের বিয়ের জন্য ওই মন্ত্রী মশাইয়ের কাছ থেকে ধার নিয়েছি। হ্যাঁ, তুমি ধার নিলে, আমি কেড়ে নিলুম। লাল পুটুলি নিয়ে আমরা চললুম। আরে, ওটা তো ঘটা, সাথে ও দুটো কি? নতুন মনে হচ্ছে। শুনতে হবে কি বলছে, রহস্য ওখানেই আছে। শোনো, মন্ত্রীমশাই বলেছেন আজ থেকে কয়েকদিন চুপ করে থাকো। যা কাগজপত্র আছে তা যথেষ্ট। মন্ত্রীমশাইয়ের সামনের ঘরের টেবিলে সবার জমির কাগজ আছে। তাই বলছি, কিছুদিন চুপ করে থাকো। চুপ করে কি হবে? চুরি আমাদের করতে হবে। মন্ত্রী টাকা না দিলে চুরিটা করবে কি করে? ও, তাহলে এই ব্যাপার। সন্দেহ আমার অনেক দিন আগেই হয়েছে, প্রমাণ পাচ্ছিলাম না। আজ প্রমাণ হাতে এসে গেল। চলো মন বৃন্দাবন, আতশ কাচের খেলা দেখাই এখন। এই দেখ, এইটাকে বলে আতশ কাঁচ। এটাকে দিয়ে ছোট জিনিসকে বড় দেখা যায়। বাহ, কি সুন্দর! গোপাল দাদু, যদি আতশ কাঁচ দিয়ে চোরগুলোকে দেখা যেত তবে কত ভালো হতো। হবে রে, হবে। তবে চোর ধরবো খালি চোখে। চোরকে প্রায় ধরি ধরি করে ফেলেছি। আর শোন, আতশ কাঁচে আরেকটা কাজও হয়। কি কাজ গোপাল দাদু? দেখবি? তবে দেখ। ওরে বাস! একটা কথা বলি, তোরা একটু তোদের চোখ কান খোলা রাখ। কোনো অপরিচিত লোককে আমাদের এলাকায় দেখলেই সাথে সাথে খবর দিবি। চলি রে। উল্টে ন্যাপলা, তোরা সবাই মিলে এই আতশ কাঁচ নিয়ে মন্ত্রীর ঘরে যা। তারপর সামনের ঘরে দেখবি কাগজের স্তূপ চাপা দেওয়া আছে। আমি যেমন ভাবে শুকনো পাতা জ্বালিয়েছিলাম সেইভাবে কাগজগুলোকে জ্বালাতে হবে। পারবি তো? পারবো। উঠিমা, মনে রাখিস, তোর বাবাকেও কিন্তু ঠকিয়ে কাগজে স্বাক্ষর করে নিয়েছিল ওই মন্ত্রী। কাজটা আমরা ঠিকভাবেই করব।
মন্ত্রী, এই মুহূর্তে শূন্য রাজকোষে কিছু অর্থ সাহায্য করতে পারো? পারি মহারাজ, কিন্তু সেটা পেতে হলে আমার একটা কাগজে স্বাক্ষর করতে হবে। হ্যাঁ, কিসের কাগজ? এই কাগজে লেখা থাকবে আজ থেকে এই প্রাসাদ সংলগ্ন জমি সব আমার, রাজা আমি, আপনি নয়। রাজি থাকলে বলুন। পেটে পেটে এই ছি ছি ভাবতেই পারছি না। ছন্দে বলো সভাকবি, ছন্দে বলো। আনন্দে ছন্দ আসে, আপনাকে দিই। ছন্দ মিলিয়ে দিলাম, আমি ঠিক। হ্যাঁ, আমি রাজি। দাও দাও, কোথায় তোমার কাগজ? দেখাও দেখাও কাগজ। মহারাজ চলুন, আতশ কাচের খেলা দেখতে চলুন, ওখানেই না হয় কাগজে সই করবেন। গোপাল এসেছো? মন্ত্রী, খুব ভালো খেলা খেলেছিলেন মন্ত্রী মশাই, কিন্তু ওই সব ভালো তার, শেষ ভালো যার। তুমি কি বলছো? আপনার শেষটা ভালো নয় মহারাজ, কথা নয়। এখন চলুন, বিজ্ঞানী নেই, কিন্তু বিজ্ঞানীর হাতিয়ার আপনাকে বাঁচিয়েছে। চলুন, আতশ কাচের খেলা দেখবেন চলুন। সেনাপতি, বট গাছের তলায় বটা আর দুজন অপরিচিত লোক বসে আছে, ওই লোকগুলোকে বন্দি করুন। ঠিক আছে গোপাল। খুব দারুণ পরিকল্পনা করেছিলেন, ভালো সাজলেন। আমার মনে একটা সন্দেহ ছিল, আমিও আপনার তালে তাল দিলাম। মনে রাখবেন, আপনাকে কিন্তু আমি এক ফোঁটাও বিশ্বাস করি না। আমি জানি আপনি মহারাজের সব সময় ক্ষতি চান। গোপাল, গোপাল, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব? মহারাজ, আমি আমার দেশকে ভালোবাসি, দেশের থেকে প্রিয় আমার কাছে কেউ নয় মহারাজ। গোপাল, তুমি সবার সেরা, বিশ্বজোড়া নাম। গোপাল, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠতম দান। জয় জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় জয় গোপালের জয়। জাহাপানা, কয়েকদিন ধরেই দেখছি আপনি কেমন চিন্তিত হয়ে আছেন। জানতে পারি কি এমন ঘটলো? হ্যাঁ উজির, একটা কথা কেবলই পাক দিয়ে চলেছে মগজের নানা কোণে। একটা অতি ছোট শব্দ, অবিদ্যা। অবিদ্যা কি? ও, এটা আবার কোনো শক্ত কথা হলো নাকি? এ তো আমি একেবারে অনায়াসে বলে দেব। বলো শুনি। বিদ্যা নেই যার, ব্যাস ব্যাস, অতি সহজ। তার মানে তোমার মতে আমার মাথায় বুদ্ধি নেই? জাহাপানা, এ আমি কখন বললাম? তুমি সরাসরি বলনি, আভাসে বলেছো। তুমি কি মনে করো তুমি যেটা ভেবেছিলে সেটা আমি ভাবিনি? হুজুর, হুজুর গোস্তাকি মাফ, ভুল হয়ে গেছে হুজুর। বলো, বিদ্যা কি? হ্যাঁ আগে হুজুর, লেখাপড়া করে জ্ঞান অর্জন করাই হলো বিদ্যা। তুমি চাই জানো? শোনো উজির, আমার এই দ্বিধাকে দূর করতে হবে। কিভাবে করবে ভাবো। ঠিক আছে, ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই দ্বিধা দূর করবার চেষ্টা করব। রাজ্যে রাজ্যে খবর পাঠাও, প্রতিটা রাজ্যের পণ্ডিতদের আমার কাছে আনো। আমায় জবাব দিয়ে খুশি করতে পারলে আমি 1000 স্বর্ণ মুদ্রা ইনাম দেবো। ঠিক আছে, ঠিক আছে জাহাপানা, ঠিক আছে, আমি এক্ষুনি সব রাজ্যে দূত পাঠাচ্ছি। মহারাজ, নবাবের দূত এসেছেন। এই রে, আবার কি হলো? এই নবাবের দুধ এলেই না ভয়ে বুকটা কেমন ধড়ফড় করে। যাও যাও প্রহরী, ডেকে নিয়ে এসো নবাবের দুধকে। যথা আজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। বলো বলো দুধ, কি সংবাদ? নবাব বাহাদুর খবর পাঠিয়েছেন যে একটা বিশেষ কারণে আপনার রাজ্যের সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে নবাব বাহাদুরের প্রয়োজন। নবাব বাহাদুর সব রাজ্যের রাজাদের এই খবর পাঠিয়েছেন। আচ্ছা, তার মানে সব রাজ্য থেকে বিচক্ষণ মানুষ নবাবের দরবারে যাচ্ছেন। করি বলতো গোপাল, মানে কাকে পাঠাই? এই রে মহারাজ, গোপালকে আমার থেকে বিচক্ষণ ভাবছেন নাকি? হ্যাঁ মহারাজ, আমি আপনার মন্ত্রী, কিন্তু এই সারা কৃষ্ণনগরে যদি কেউ বিচক্ষণ ব্যক্তি থাকেন সেটা হলেন আপনি। কি বলছো মন্ত্রী? আমি যদি এখন নবাবের দরবারে যাই তাহলে রাজকার্য সামলাবে কি? মহারাজ, আপনি কেন যাবেন? আপনার প্রতিনিধি হিসেবে আমি যাব। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। দূত, তুমি নবাব বাহাদুরকে জানিয়ে দাও কৃষ্ণনগর থেকে আমার মন্ত্রী কাল যাবে নবাব বাহাদুরের সাথে আলোচনায় বসবে বলে। ঠিক আছে মহারাজ। ব্যাস, মহারাজ নিজের পায়ে কুড়ুলটি মারলেন। কি আনন্দ!
আহ কি আনন্দ! শোন, খুব শিগগির আমি কৃষ্ণনগরের রাজা হচ্ছি, শুধু স্বাক্ষরটাই বাকি। আমি কাল মুর্শিদাবাদ গিয়ে নবাব বাহাদুরের স্বাক্ষর করিয়ে নিয়ে আসছি। আমি রাজা আর তোরা দুজন হবি আমার মন্ত্রী। আমরা মন্ত্রী, আপনি রাজা। এই তাহলে রাজা মশাই কি হবেন? খাজানজি টাকা পয়সার হিসেব রাখবে আর গোপালটাকে একবারে দূর করে দেবো। তাই রে, জিনিসপত্র বেঁধে ছেড়ে নি। হ্যাঁ, ওই ঠাকুর ঠাকুর করে নবাব বাহাদুর সই করে দিলে নিশ্চিন্ত। কৃষ্ণচন্দ্র আমার দরবারে মন্ত্রীকে পাঠালো। মন্ত্রী বিচক্ষণ, আমার সাথে এভাবে মজা করলো। ঠিক আছে, আমিও দেখছি। আমার প্রশ্নের উত্তর না দিতে পারলে কারাগারে বন্দি করব। আসুক মন্ত্রী। জাহাপানা, এটা তো আপনাকে অপমান করা। পড়াচ্ছি অপমান? দূত, তুমি এক্ষুনি যাও। মন্ত্রী হলো কৃষ্ণনগরের সবচেয়ে বিচক্ষণ। রাগে আমার গা টনটন করছে, মাথা ঝনঝন করছে, কান ভন ভন করছে। আপনি শান্ত থাকুন। কালকে মন্ত্রীকে শিক্ষা দিতে না পারলে আমার শরীর শান্ত হবে না। এই কি গো, কি অত চিন্তা করছো? মন্ত্রী মশাইকে নবাবের দরবারে মহারাজ পাঠালেন। তাতে তোমার এত চিন্তার কি হলো? সে তুমি বুঝবে না গিন্নি। মন্ত্রী মশাই যে কি ভাঁজ ভাঁজবেন নবাবের কাছে তা ঠাকুরই জানেন। মহারাজ যদি জেনে বুঝে নিজের পায়ে কুড়ুল মারেন তাহলে আমরা আর কি করতে পারি বলো গিন্নি? আমার কাজ শুধু দেখা, আর মহারাজ বিপদে পড়লে মহারাজের পাশে দাঁড়ানো আর বিপদ থেকে উদ্ধার করা। না না গোপাল, এ কিন্তু তোমার ভারী অন্যায়। সবাই কি একভাবে একরকম থাকতে পারে? বোকা সরল, একদিন না একদিন তো তাকে ঠিক মানুষ হতেই হবে। ঠিক কথা। তাহলে মন্ত্রী মশাই এখন মুর্শিদাবাদে মানুষ হতে গেছে। মানুষ হতে গেছে মন্ত্রী মশাই। এতদিন ছিল পশু, বুদ্ধির বিকাশ ঘটেনি এখনো, ছিল সে কোলের শিশু। দেখো সভাকবি, মন্ত্রী মাঝে মধ্যে গোলমাল করে ফেলে বটে, কিন্তু তবু তো সে রাজ্যের মন্ত্রী, তার তো একটা সম্মান আছে। ক্ষমা করবেন মহারাজ, করেছি গর্হিত কাজ। মহারাজ, আমি কামনা করি এবার অন্তত মন্ত্রী মশাই এমন কিছু কাজ করবেন না যাতে করে আবার আমাকে তার ভুলের খেসারত দিতে যেতে হয়। আমি তো তার ভুলের খেসারত দিতেই আছি। কি এত বড় কথা? তোমার খুব অহংকার, তাই না? ঠিক আছে ঠিক আছে, আজকের পর থেকে তোমাকে আমার আর প্রয়োজন নেই, তুমি আসতে পারো। ঠিক আছে মহারাজ, আপনার আজ্ঞা শিরোধার্য। আজ থেকে গোপালের নাম আমার কাছে আর কেউ করবে না। আজকের মতো সভা এখানেই শেষ করলাম। কি গো, বলি এই তো গেলে, আরে এত তাড়াতাড়ি চলে এলে যে, বড় শরীর খারাপ? না গিন্নি, আমার চাকরি গেছে, মহারাজ জবাব দিয়েছেন। সে কি গো, এবার কি হবে? গিন্নি আমাকে বোকা শোকা মনে করে বোকা বানায় সবাই। আমি বোকা নই, আমি কৃষ্ণনগরকে ভালোবাসি। এই ভালোবাসাকে সবাই মূলধন করে করুক। মহারাজ আবার আমাকে ডাকলে আবার আমি যাব। ও বলি, দুঃখ পেও না গো, দুঃখ পেও না। দেখো সব ঠিক হয়ে যাবে, সব। তুমি শান্ত হও দেখি, শান্ত হও, শান্ত হও। আমি শান্ত আছি গিন্নি, শুধু ভাবছি যে মন্ত্রী মশাই ওখানে গিয়ে কি করছেন। কারণ উনি নিজেকে খুব বিচক্ষণ মনে করেন, কিন্তু উনি এও জানেন উনি তা নন। দেখা যাক কি হয়। কৃষ্ণনগর থেকে মন্ত্রী আপনার সাথে দেখা করতে চান জাহাপানা। পাঠিয়ে দাও। নবাব বাহাদুরের জয় হোক। কি, কেমন আছো? কৃষ্ণনগরের খবর কি? কি আর বলবো নবাব বাহাদুর, রাজ্যের লোক বড় কষ্টে আছে। মহারাজের রাজকার্যে মন নেই। সে কি, তাহলে কৃষ্ণচন্দ্র করে কি? মহারাজের কথা আর কি বলবো, ওই এক গোপাল জুটেছে, গোপালকে নিয়ে সারাদিন হই হই রই রই করছে। বটে। এই মোক্ষম সময় নবাব বাহাদুরের কাছে নিজের নামটাই বলে ফেলি। নবাব বাহাদুর, আমার একটা আর্জি আছে, মানে ওটা রাখতেই হবে নবাব বাহাদুর। আর্জি বলে ভালো। মানে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? কিছুটা ভয়, কিছুটা নির্ভয়ের সাথে বলো। মানে ঠিক বুঝলাম না। উজির, শোনো মন্ত্রী, তুমি তোমার আর্জি নির্ভয়ই বলতে পারো, কিন্তু এর মধ্যে কিন্তু আছে। কিন্তু
একটা থাকবেই। তোমার আর্জি যদি জাহাপনার পছন্দ না হয় তাহলে ভয়ের ব্যাপার আছে। থাক থাক, আমার আর্জি আর জানাবো না। না না না, তা তো হবে না। আমার দরবারে যখন তুমি একবার মুখ ফুটে বলেছো তোমার আর্জির কথা, তখন তোমাকে বলতেই হবে। না বললে কঠিন শাস্তি, কারাগারে আজীবন। হ্যাঁ, নিজেরও আমি তো এখন শাঁখের করাত হয়ে গেলাম। হ্যাঁ, বললেও বিপদ আর না বললেও কারাগার। হ্যাঁ, যা থাকে কপালে বলেই দি। নবাব বাহাদুর, আসলে কৃষ্ণনগরের বিপদ আমি আর সইতে পারছি না। তাই নবাবের কাছে আর্জি, মহারাজ কৃষ্ণচন্দ্রকে সরিয়ে নবাব বাহাদুর যদি রাজা আমাকে করেন, তাহলে সমস্ত কৃষ্ণনগরের প্রজা আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবে। বুঝলে উজির, কৃষ্ণচন্দ্রের মন্ত্রী রাজা হওয়ার স্বাদ হয়েছে। উজির, কি বলো, একে রাজা বানিয়ে দিই? জাহাপনা, 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 আপনার ইচ্ছেই তো সব। আর কয়েক মুহূর্ত, আর কয়েক মুহূর্ত, তারপরেই আমি রাজা। আমি কি স্বপ্ন দেখছি? একটা একটা চিমটি কেটে দেখি তো। ওই বাবারে! কি হলো, চিৎকার করলে কেন? মন্ত্রী থেকে রাজা হবার আনন্দে, তাই না? তা রাজামশাই, এবার আমার প্রশ্নটার জবাব দিতে পারলেই ব্যাস তুমি রাজা। হ্যাঁ 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 হ্যাঁ, সব প্রশ্নের জবাব দেব। হ্যাঁ, যার জন্য তোমাকে ডাকা। বলো, অবিদ্যা কি? এই যে, এটা তো কঠিন প্রশ্ন। কি বলি? একটা কিছু তো বলতেই হবে। বলে দি কপাল ঠুকে। আগে বিদ্যা না থাকলেই তো অবিদ্যা। কেমন, ঠিক বলেছি? প্রমাণ দাও। আর প্রমাণ দিতে না পারলে আজীবন কারাগারে থাকবে। তোমাকে তোমাকে 1 ঘন্টা সময় দেওয়া হলো। ভাবো ভাবো মন্ত্রী, ভাবো, নইলে বিপদ। কি গো গোপাল দাদু, তোমার আজ ছুটি নাকি? কয়েকদিনের ছুটি পেলাম রে, ভালোই হয়েছে তোরা এসেছিস। হাতে হাতে ঘরের চালটা একটু সারিয়ে নি। 3-4 দিনের মধ্যেই আমাকে আবার মুর্শিদাবাদে যেতে হবে। কেন? তুমি কেন যাবে? তোমাকে তো মহারাজ জবাব দিয়েছেন। দেখো, মান অপমান বাদ দাও। যখন দেশের প্রয়োজন পড়ে তখন মান অপমান মনে রাখতে নেই গিন্নি। দেশ আগে। রাজার উপর আমাদের রাগ থাকতেই পারে, রাজার উপর রাগ করে দেশের ক্ষতি করা মূর্খামি। বুঝলি বাবারা, দেশকে ভালোবাসতে হবে, তবেই দেশও তোদের ভালোবাসবে। মহারাজ, বলো। কি শুনলাম আপনি গোপালকে বরখাস্ত করেছেন? না না না, এটা আপনি ঠিক করেননি মহারাজ। গোপাল না মাঝে মধ্যে বড় অদ্ভুত ব্যবহার করে, যার কোনো ক্ষমা নেই। আমি সব কিছু খবর পেয়েছি। আপনি আপনার মন্ত্রীর ওপর ভরসা রেখেছেন। আপনি তো জানেন আমাদের কৃষ্ণনগরকে বহুবার বহু রকম ভাবে গোপাল রক্ষা করেছে। সেসব মহারাজ আপনি ভুলে গেলেন। আমি ভুলিনি রানী, ভুলিনি, কিন্তু তবু সবকিছুরই একটা নিয়ম আছে। না না মহারাজ, আপনার এই কাজকে আমি একদমই সমর্থন করতে পারছি না। দেখবেন আপনি খুব শিগগির আপনার ভুলটা বুঝতে পারবেন মহারাজ। কি মন্ত্রী, তোমার 1 ঘন্টা তো শেষ। এবার আমার প্রশ্নের উত্তর দাও। মানে আর বিদ্যা নেই, বিদ্যার সাথে কোনো যোগাযোগ নেই, তাকেই অবিদ্যা বলে। তাকে ঘন্টা বলে। রাজা হওয়ার খুব শখ। হ্যাঁ, নিজের রাজার বিরুদ্ধে নালিশ। কৃষ্ণচন্দ্র তোমাকে আমার কাছে বিশ্বাস করে পাঠিয়েছে, আর তুমি তার সম্পর্কে আমার কাছে বদনাম করছো। বেঈমান, তোমাকে তোমাকে এই মুহূর্তে আমি কারাগারে বন্দী করলাম। প্রহরী, আমাকে ক্ষমা করে দিন নবাব বাহাদুর। আমার খুব ভুল হয়ে গেছে, আর এমনটি হবে না। এই আমি নাকে কানে খত দিচ্ছি। থামো, অনেক সহ্য করেছি। বেঈমানের কোনো ক্ষমা নেই। প্রহরী, নিয়ে যাও একে কারাগারে। আর উজির, কৃষ্ণনগরে খবর পাঠাও। আমার প্রশ্নের উত্তর দিতে না পারলে মন্ত্রীকে আমি ছাড়বো না। যথা আজ্ঞা জাহাপনা, আমি এখনই দূতকে পাঠাচ্ছি। মহারাজের জয় হোক। বলো বলো, কি সংবাদ? মহারাজ, নবাব সাহেব আপনার মন্ত্রীর ওপরে খুব বিরক্ত। মন্ত্রীকে উনি কারাগারে বন্দী করেছেন। এখন আপনাকে নবাব বাহাদুর আদেশ দিয়েছেন যে আপনাকে অবিলম্বে মুর্শিদাবাদে যেতে হবে এবং মহারাজের প্রশ্নের উত্তর দিতে হবে। এই রে, আমায় পরীক্ষা দিতে যেতে হবে?
সেই মুর্শিদাবাদে মরেছে। তা কি প্রশ্ন সেটা কি নবাব বাহাদুর জানিয়েছেন? হ্যাঁ, অবিদ্যা কি উদাহরণ দিয়ে বোঝাতে হবে। ও পণ্ডিত, উত্তরটা জানা আছে? মানে অবিদ্যা কি? অবিদ্যা তো মূর্খতা, কিন্তু এর উদাহরণ চট করে কি দেবো সেটা তো বলতে পারছি না। সেরেছে, তাহলে উপায়? মহারাজ কি বলিব আজ, ছোট মুখে বড় কথা। আমাদের গোপাল আমাদের কপাল, চলুন মোছাই তার ব্যথা। দূত, তুমি আজ বিশ্রাম নাও, কাল আমি তোমাকে জানাবো আমরা কবে যাব। প্রহরী, নবাবের দূতকে বিশ্রামাগারে নিয়ে যাও। যথা আজ্ঞা মহারাজ। এবার এবার কি করে গোপালকে আমি খবর দেব? অভয় দিন তো বলি, আমি গোপালের কাছে চলি। ঠিক আছে, তবে তুমি যাও, কিন্তু গোপাল যদি রাজি না হয়? মহারাজ, আমি এবার কাব্য ছেড়ে বলি, গোপালকে আমরা কেউই সেভাবে চিনতে পারিনি মহারাজ। ও আপনাকে আর আমাদের কৃষ্ণনগরকে দারুণ ভালোবাসে। ভালোবাসে গোপাল আমাদের রাজ্য, তাই গোপাল ছাড়া হবে না কোনো কার্য। মহারাজ, একটা অনুরোধ করব। করো করো। গোপাল খুব অভিমানী, যদি আমাদের সাথে আপনি যান তাহলে ভালো হয়। বিষয়টা যে আমি ভাবিনি তা নয়, আমিও ভেবেছিলাম। চলো আমরা তাহলে সবাই যাই। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। দে রে ন্যাপলা, খড়টা একটু এগিয়ে দে। এই নাও গোপাল দাদু। গোপাল দাদু, রাজা মশাই আসছেন। কই? নেমে এসো গোপাল, তোমার সাথে যে আমার কথা আছে। নেমে এসো গোপাল ভাই, তুমি ছাড়া আর উপায় নাই। আমায় লজ্জা দেবেন না সভাকবি, আমি খুব সাধারণ একজন ভাঁড়। লোককে হাসানোই আমার কাজ। অভিমান ছাড়ো, নেমে এসো, নেমে এসো গোপাল, আমাকে বাঁচাও। এভাবে বলবেন না মহারাজ, আমি আসছি। আয় আয় আয়, এবার কি করব? কি করে আমার বউটাকে খবর পাঠাবো? নবাব বাহাদুর তোমাকে একদম পছন্দ করেন না, আর বেঈমানদেরও না। আমার খুব ভুল হয়ে গেছে উজির সাহেব। নবাব বাহাদুরকে বলে আমাকে ছেড়ে দেবার একটা ব্যবস্থা করে দিন না, দিন না। আমি তোমার হয়ে নবাব বাহাদুরকে বলে আর কারাগারে যেতে চাই না ভাই, তাই এখন আমি যাই। ও উজির সাহেব শুনুন, দাঁড়ান না, দাঁড়ান না। গোপাল, অবিদ্যা কি সেটা উদাহরণ দিয়ে বোঝাতে হবে। আচ্ছা, বুঝলাম। মহারাজ দূতকে বলুন আমরা 7 দিন সময় নেব। 7 দিন পরে আমরা সবাই মুর্শিদাবাড়ি যাব এবং অবিদ্যা কি সেটা হাতে কলমে বলে দেব। দূত, আমরা নবাব বাহাদুরের থেকে 7 দিন সময় চেয়ে নিচ্ছি। 7 দিন পর আমরা সবাই যাব। ঠিক আছে মহারাজ। মহারাজ, আমি আজকেই ছদ্মবেশ ধরে মুর্শিদাবাদে যাব। আমাকে এর জন্য 10টা মোহর দিতে হবে মহারাজ। ঠিক আছে, আমি এক্ষুনি খাজাঞ্চির কাছে খবর পাঠাচ্ছি। প্রহরী, খাজাঞ্চিকে ডেকে আন। আমি মোহর নিয়ে এক্ষুনি মুচির কাছে যাব, একটা ভালো জুতো বানাতে হবে। মুচি জুতো মানে? মানেটা জানবেন 7 দিন পরে। আর একটা কথা মহারাজ, আপনি মুর্শিদাবাদে পৌঁছে নবাবকে বলবেন যে গোপালের মন খারাপ, ওর একটা মূল্যবান জিনিস হারিয়ে গেছে। পরে আমি গিয়ে সব বুঝিয়ে দেব। কথাটা মনে থাকবে তো? থাকবে থাকবে। দাও দাও খাজাঞ্চি, গোপালকে 10টি মোহর দাও। এই নাও গোপাল, নাও। আমি এবার তবে যাই মহারাজ। যাই বলতে নেই গোপাল, বলো আসি। আসি মহারাজ। মুচি ভাই, এক জোড়া জুতো বানাও দেখি। বিঘত খানেক লম্বা, বিঘত খানেক চড়া, আর তার মধ্যে পাথর আটকানো। মহারাজের লাগবে কাল। এই নাও 2 মোহর অগ্রিম। কাল সকালে এই জুতোটা যেন পাই। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে গোপাল দাদা। কৃষ্ণনগরের মহারাজ 7 দিন পরে আসবেন। 7 দিন? ঠিক আছে, 7 দিন পরে না এলে কৃষ্ণনগর আক্রমণ। যথা আজ্ঞা জাহাপানা। আমার ছদ্মবেশটা কেমন হয়েছে গিন্নি? সাধু সাধু লাগছে? তাই ছদ্মবেশ ধরে তুমি মুর্শিদাবাদ যাবে? যাব না? বিদ্যা আর অবিদ্যার ফারাকটা তো বোঝাতে হবে। আমি আসছি গো গিন্নি, গারোয়ান বলা আছে কাল ভোর ভোর নবাবের দরবারে পৌঁছতে হবে। আসি গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সাবধানে। দুর্গা 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 দুর্গা, ভালো রেখো না, দেখো না। এই জুতোটা প্রাসাদের এই দরজার সামনে ফেলে দিই।
তারপর মজা দেখি। এটা কি? হ্যাঁ, জুতো। ওরে বাবারে, এ আবার কি রকম জুতো? এত বড় জুতো! যাই যাই যাই, নবাবকে গিয়ে দেখাই, এক্ষুনি নবাবকে গিয়ে দেখাই। জাহাপানা, 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 এক পাটি জুতো, জুতো। জুতো এত বড় কোথা থেকে পেলে? প্রাসাদের দরজার সামনে। জাহাপানা, এর নিশ্চয়ই কোনো মহাপুরুষের জুতো। এত বড় জুতো কোনো সাধারণ মানুষের তো হয় না। ঠিক বলেছো, আমারও তাই মনে হচ্ছে। দাও দাও দাও, এ হলো আশীর্বাদের জুতো। একে সম্মান করতে হবে, একে রোজ মাথা ঠেকিয়ে কাজ শুরু করতে হবে। পুরালার আশীর্বাদ। উজির, আজ থেকে প্রতিদিন এই জুতোকে চুম্বন করবে, মাথায় ঠেকাবে, তারপর কাজে নামবে। দাও, এবার আমাকে দাও, আমি চুম্বন করি। মাথায় ঠেকাই, আমার পাপ দূর করে দাও, আমাকে প্রচুর ধন দৌলত দাও, আমাকে শক্তিশালী করো। মহাপুরুষের জুতো দেখলেই সৌভাগ্য। মাথায় ঠেকিয়ে পুণ্য লাভ করেছি। ছাই করেছো আমাদের হারুমুচির হাতে তৈরি জুতো। সব কটা মূর্খের ধারে পুঁথি পড়ে কি সবকিছু জানা যায়? জানতে হলে অবিদ্যাকে ঘাড় থেকে নামাতে হয়, এটাই অবিদ্যা। গোপাল কোথায় কৃষ্ণচন্দ্র? ওই গোপালের খুব মন খারাপ। কি যেন হারিয়েছে বলে তার মন খুব খারাপ। বলল আপনারা যান, আমি আসছি। এবার বলুন নবাব বাহাদুর, আমার মন্ত্রী কি করেছে? ও একটা বোকা এবং বেঈমান। আমার কাছে বেঈমানের কোনো ক্ষমা নেই। তুমি ওকে পাঠিয়েছিলে, ও এখানে এসে তোমার বদনাম করে নিজে রাজা হতে চাইছে। আমি ওকে কারাগারে বন্দি করেছি। এখন বলো, অবিদ্যা কি? এবার নবাব বাহাদুরের কাছে যাবার সময় হয়েছে। তাড়াতাড়ি না গেলে আবার মহারাজের বিপদ। বলো, অবিদ্যা কি? নবাব বাহাদুরের জয় হোক। এই তো গোপাল এসেছে। তোমার কি হারিয়েছে গোপাল, যার জন্য তুমি এত করুণ মুখে? আর কি বলবো নবাব বাহাদুর, আমার প্রপিতামহর একজোড়া জুতো ছিল, তার এক পাটি চুরে গেছে। বলো কি, জুতো চোর? আমি একজোড়া জুতো নিয়ে সব জায়গায় যাচ্ছি। এই দেখুন, এই রকম জুতো কি কোথাও দেখেছেন? মানে এটা তোমার প্রপিতামহের জুতো? উচিত তুমি বললে ওটা কোনো মহাপুরুষের জুতো। ছি 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 ছি। আমি জুতোটাকে মাথায় ঠেকিয়েছি, চুম্বন করেছি। ইস, তওবা তওবা। নবাব বাহাদুর, এটাই হলো অবিদ্যা। কোনো কিছু বিচার না করে গড্ডালিকায় গা ভাসানোকেই বলে অবিদ্যা। তুমি সবার সেরা গোপাল, কৃষ্ণনগরের অহংকার। বলো বলো বলো, তুমি আমার কাছে কি উপহার চাও? আপনার করুণা থেকে আমাদের নদিয়া জেলায় যেন বঞ্চিত না হয়, আর মন্ত্রী মশাইকে। না গোপাল না, যে পেছন থেকে ছুরি মারে তাকে ক্ষমা করব না। ওকে শাস্তি পেতেই হবে। মেয়াদ শেষ হলে ফিরে আসুক, কাজে নেব, কিন্তু অপরাধীকে তার অপরাধের শাস্তি পেতেই হবে। নাও নাও, সবাই মিলে বলো, জয় গোপালের জয়। জয় গোপালের জয়। কৃষ্ণনগরের গর্ব গোপাল। আমার মুর্শিদাবাদে গোপাল নেই বলে কৃষ্ণচন্দ্র তোমার উপর আমার ভারী হিংসে হয়। জয় গোপালের জয়। জয় গোপালের জয়।